তার সাথে দেখা করবার জন্য বাবা আমাদেরকে বলেছিলেন, কিন্তু কলেজের ছাত্র ছাত্রীদের ভিড়ে আসতে পারিনি। কিছু মনে করবেন না কাকা বাবু। না না না, মনে করবার কি আছে, দীর্ঘজীবী হয়। কলেজ এদের সঙ্গে হাত মেলাও, যাও হাত মেলাও। জয়ন্তী, এই শুভ দিনে এদেরকে মিষ্টি মুখ করাও, যাও। আপনার নাম জয়ন্তী দেবী? আমাকে তুমি বলে ডাকলে আমি বয়স আপনার অনেক হাজার হলেও তবে এমপি সাহেবের ছেলে। আমার বাবা আর আমি একই সঙ্গে। জয়ন্তী তোমার বোনের মতো? আগে কাকা বাবু, জয়ন্তী তোমার কথা নিত্যদার মুখে অনেক শুনেছি। তিনি তো তোমার প্রশংসায় পঞ্চমুখ। নৃত্য ছেলেরা মেধাবী না হলেও খুব সহজ ছিল। আসলে মিষ্টি মুখ করলেই চলবে না। থাক, ওটা থাক। আমাদের আরো অনেক জায়গায় যেতে হবে। ছাত্র ছাত্রীদের সাথে দেখা করতে হবে। নির্বাচনের ফলটা যেতে দিতে পারে যদি নিমন্ত্রণটা তুমি গ্রহণ করো। কথা দিলাম কাকা বাবু, পরে একদিন এসে। আজ তাহলে আসি। চেয়েছিলাম মাধবের মুখ থেকে, আর হারামজাদা তুই আগ বাড়িয়ে কথা বলছিস। তোকে আমি ভালোভাবে বুঝিয়ে দেব। একবার যখন মাধবের সঙ্গে আলাপ হয়েছে তুমি দেখে নিও বাবা, ওই মিন্টু থেকে মাধবকে আমি কিভাবে আলাদা করে দিই। দেখো মামনি, আবার ওই কেশো খুঁড়তে গিয়ে যেন কেউ চিৎকার বেরিয়ে না আসে। জয়ন্তীকে ছোটবেলা থেকে আমার মেধা দিয়ে একটু একটু করে ওকে আমি বড় করেছি। এবার দেখে নিও জয়ন্তী কিভাবে মাধবকে তার আয়ত্তে নিয়ে আসে। ঠিক আছে, সবকিছু ঠিক আছে। আরে ওর মিষ্টি কেন? না মানে আমার আব্বু জয়েনিং লেটারের সাথে সাথে মিষ্টিও আনতে বলেছেন। তাই নতুন চাকরি, তারপরে আবার প্রথম জয়েন করছে, তাই শুভ কাজের সূচনা মিষ্টি আর জন্য এই ব্যবস্থা স্যার। হ্যাঁ, নতুন চাকরি পেয়েছো ঠিকই, কিন্তু এতদিন তো বাবার অনেক টাকা পয়সা তুমি খরচ করেছো। ভার্সিটিতে পড়াশোনা করেছো, তার পিছনে অনেক টাকা পয়সা খরচ করতে হয়েছে। আমার মিষ্টির টাকাও তো তোমার বাবার পকেট থেকে গেছে। আর কত খরচ তোমার বাবাকে তুমি করাবে। আর তাছাড়া আপনি বলেছেন স্যার, আপনি একজন বীর মুক্তিযোদ্ধা, আসিফের বাবা একজন বীর মুক্তিযোদ্ধা, আর সেই সূত্রে আপনি তার গুরুজন, আর তাই আপনার আশীর্বাদ দিতে এই সামান্য মিষ্টি এনেছে স্যার। হ্যাঁ, অবশ্যই অবশ্যই আমার আশীর্বাদ থাকবে। তবে একটা কথা সবসময় মনে রাখবে, ন্যায় প্রতিষ্ঠা করতে অন্যায়ের কাছে কখনো মাথা নত করা যাবে না। সর্বদা সর্বদা অন্যায়ের কাছে তোমরা যদি মাথা নত করো, তাহলে দেশটা একবারে পাপে পরিপূর্ণ হয়ে যাবে। সর্বদা চেষ্টা করবে ন্যায়কে প্রতিষ্ঠা করবার জন্য, রুখে যাবে। এখনই সময় অন্যায়ের বিরুদ্ধে আমাদের করে তুলতে হবে এই প্রতিবাদের হাতিয়ার। তোমার বাবার মতো, তোমার বাবার মতো ন্যায় বংশ প্রতিষ্ঠা করতে গিয়ে যত বাধাই আসুক না কেন, আমি সব বাধা প্রতিহত করে আপনাদের মতো ন্যায় নীতিকে ধারণ করে মেনে নিতে পারি, এই আশীর্বাদটুকু করবেন স্যার।
অবশ্যই আমার আশীর্বাদ তোমাদের সবার জন্য থাকবে। তোমরা সর্বদা সর্বদা চেষ্টা করবে মানুষের সেবায় কাজ করবার জন্য। একসময় আমরাও ছাত্র ছিলাম, সব জীবন চরিত্র গঠনের আর ছাত্র জীবনই হচ্ছে সব চরিত্র গঠনের উপযুক্ত সময়। সেখানে পিছুটান থাকলে কখনো তোমরা সফলতা অর্জন করতে পারবে না। আর সেই সফলতা থেকে এক সময় আমরা রুখে দাঁড়াতে সক্ষম হয়েছিলাম ওই পাঠ্যের বিরুদ্ধে। আমরা সেখানে মুক্তিতে অংশগ্রহণ করে এদেশের মানুষকে, নিরীহ মানুষকে সেখানে উদ্ধার করতে বাধ্য হই। আর তখন থেকেই মুক্তি পায়, আমাদের দেশে স্বাধীনতা পায়, সাধারণ মানুষ তখন পায় তাদের বাঁচার অধিকার। আর হ্যাঁ, তারপরেও কিন্তু ওই ৭১ হানাদার বাহিনী এখনো পর্যন্ত দেশে রয়ে গেছে। তাই তোমরা তাদের বিরুদ্ধে সর্বদা লড়বে, কখনো তাদের কাছে তোমরা কেউ মাথা নত করবে না। আমি চেষ্টা করবো। আর আমার ছাত্র জীবনে একটাই লক্ষ্য ছিল, আশি। সৎ জীবন করার জন্য নিজেকে সঠিকভাবে চালাতে শেখা। ছোটবেলা থেকে আমার আব্বু আমাকে বলতেন, লেখাপড়া শেখার জন্য তোমার কোনো অভাব বুঝতে দেব না। যদি লেখাপড়া করে তুমি মানুষের মতো মানুষ হও, তাহলে বুঝবো একটা ধন্য পিতা আমি। আমার আম্মু আমাকে বলতেন, লেখাপড়া শিখে তুমি যদি সৎ পথে উপার্জন করো, তাহলেই বুঝবো একটা সৎ সন্তানের মাতা আমি। আমার বাবা মাও কিন্তু আমাকে একই কথা বলতেন সবসময়। আমি সবসময় তাদের আদেশ মেনে চলার চেষ্টা আমি করতাম। আর সেই জন্য আমাকে অনেক সময় অনেক ঝামেলায় পড়তে হয়েছে, অনেক প্রবলেম আমাকে ফেস করতে হয়েছে। আপনারা যেমন মা বাবার আদেশ মাথায় নিয়ে দায়িত্ব পালন করছেন, কিন্তু আপনি আমাকে আশীর্বাদ করুন স্যার। আমিও যেন ঠিক আপনার মতো ওই মা বাবার আশীর্বাদ মাথায় নিয়ে এই সমাজকে নতুন করে সাজাতে পারি স্যার। হ্যাঁ, আমি আমাদের সবাইকে মিষ্টিগুলো ভাগ করে দিই। ঠিক আছে। আর হ্যাঁ, শোনো শোনো, বিজন বাবুকে একটু আসতে বলো। আমাকে দেখেছেন স্যার? হ্যাঁ, এদিকে এসো। ইনি হচ্ছেন মিস্টার আসিফ মাহমুদ, থানায় নতুন জয়েন করেছেন। হ্যাঁ, আমি গতকাল তাকে তোমার কথা বলেছিলাম। আসিফ, ইনি হচ্ছেন বিজন বাবু, এই থানার মেজো বাবু। উনি হচ্ছেন এই থানা অনেকদিন চাকরি করছেন, তো ওনার কাছ থেকে অনেক সহযোগিতা তুমি পাবে। ধন্যবাদ। ধন্যবাদ। আমার কাছে অনেকটা হালকা হবে। চলুন, আপনার বসার টেবিলটা রেডি করা আছে। হ্যাঁ চলুন। স্যার, হ্যাঁ মিষ্টি এনেছি স্যার। হ্যাঁ, দাও, সকলে ভাগ করে দিয়ে দাও। আচ্ছা, আপাতত রাখো, সময় পরে নিয়ে নেবে, রাখো। আচ্ছা, আজ থেকে আসিফ আমার সঙ্গে ডিউটিতে যাবে। হ্যাঁ আসিফ, আমি কিন্তু তোমাকে অনেক গুরুত্বপূর্ণ স্থান তোমাকে দেখাবো, সেগুলো সব ভালো করে দেখে রাখবে এবং সেগুলো কাজে লাগাবার চেষ্টা করবে, ঠিক আছে? আপনি আমার অভিভাবক, আপনার নির্দেশ সদা সর্বদা পালন করার জন্য সাধ্যমত চেষ্টা চালিয়ে যাব স্যার। আপনাদের মতো সিনিয়রদের কাছ থেকে অনেক কিছু শেখার আছে স্যার। বাবা আসিফকে নিজের সন্তানের মতো মনে করে, তাই ওর সকল কাজকর্ম আপনাকে নিজের সন্তান মনে করে শিখিয়ে দিতে বলেছে স্যার। আচ্ছা আসিফ, তোমার বাবাকে দেখতে পাচ্ছি না, তোর অসুখ বেশি পড়ছে নাকি? না স্যার, নির্বাচনের জন্য তাকে প্রচুর খাটতে হয়েছে। আর তারপরে হঠাৎ একটা অজানা ফোনে তাকে হুমকি দেওয়া হয়, আর সেই জীবন নাশের হুমকির পরে উনি কিছুটা অসুস্থ হয়ে পড়েছেন। আচ্ছা, ফোন নম্বরটা আমাকে দেবে, থানায় জিডি করে রাখতে হবে। ঠিক আছে স্যার। আমিও বিষয়টা জানি, আপু আমাকে সে কথাটা মামলায় পড়ে ওই আদালতে হয়রানি হতে হয়েছে স্যার। আমার বাবা অনেকবার মহিতোষের বিরুদ্ধে প্রতিবাদ করতে গেছেন, কিন্তু উল্টে তাকে দোষী সাব্যস্ত করে তাকে বিভিন্ন রকম ভয় দিয়ে দেখাচ্ছে, তাকে মারানি অপমান করে তাকে হয়রানি করবার চেষ্টা করে। হাসালে মাধব, চুরি করে আবার সে বড় গলায় কথা বলছে। হ্যাঁ?
আমার জানা মতে আচ্ছা স্যার, হ্যাঁ? আপনি জানেন কি আমার জনমতে ওই এমপি কাকু নিজের পকেটে টাকা খরচ করে ওই উপর থেকে বরাদ্দ নিয়ে আসে। এমনকি এলাকার কেউ বলতে পারবে না উনি এলাকার উন্নয়নের জন্য একটি টাকাও কারো কাছ থেকে ঘুষ নিয়েছেন। এবার আমি বুঝতে পারলাম ওই মহিতোষ গাঙ্গুলির সাথে এমপি মহোদয়ের আসল দ্বন্দ্বের কারণটা কি। এলাকার এমন কোনো অপকর্ম নেই যে মহিতোষ গাঙ্গুলি ও তার ছেলে চামুন্ডরা, তার ছেলে ও আত্মস্বজনরা করে না। আর এই অত্যাচারের বিরুদ্ধে কেউ যদি জোর দাবি তোলে তবে তার উপরে নেমে আসে এক অমানুষিক নির্যাতন। সে নির্যাতন ভাষায় বলে প্রকাশ করা যায় না বলে শেষ করা যাবে না স্যার। যারা তাদের বিরুদ্ধে প্রতিবাদ করতে যায় তাদেরকে রাতের অন্ধকারে বন্দী হয়ে যেতে হয়। এমনকি তারা মানের অপমানের বোঝা মাথায় নিয়ে রাতে এই অন্ধকারে লোক লজ্জার ভয়ে অফিস থেকে চলে যেতে বাধ্য হয়। আর এইসব অপকর্মের টাকা ওই মুড়ির মতো বড় মহলে ছড়িয়ে তার অন্যায়কে ধামা চাপা দিয়ে তার প্রতিবাদের জায়গাটা অফ করে দিতে চাইছে স্যার। ট্রাকের আসল মালিককে দেখতে পাবে। বেটা যাবে কোথায়? এখনই থানা হেডকোয়ার্টারে ফোন করে জানিয়ে দিচ্ছি। আরে সাহেব, বলেছি না একটু অপেক্ষা করো, ট্রাকের আসল মালিকটা এসে যাবে। তার মানে তার মানে এসব কালোবাজারিদের খেপানো ভালো হবে না। এদের সাথে পাল্লা দিতে গেলে চাকরিটা করা কঠিন হয়ে পড়বে। দেখুন, চাকরির ভয়টা আমাকে দেখাবেন না। যেদিন থেকে এই চাকরিতে যোগদান করেছি সাথে সাথে শপথ নিয়েছি অন্যায়কে রুখবো। সরকার চাকরির সাথে সাথে এই পবিত্র পোশাক দিয়েছেন এই জনগণের জানমাল হেফাজত করতে। সেক্ষেত্রে যারা জনগণের জানমাল ক্ষতি সাধন করবে তারা শুধু জনগণের শত্রু নয়, এই গোটা দেশের শত্রু। আর তাদেরকে প্রতিহত করাটাই আমাদের নৈতিক দায়িত্ব ও কর্তব্য বলে মনে করি। ওসব ক্ষমতার কথা চিন্তা করলে যে অনেক ক্ষেত্রে নিজের জীবনটাও দিয়ে দিতে হবে নতুন অফিসার। আরে মহাশয়, আপনি আপনার জীবনটাই নিয়ে ভাবুন। আমি আমার পবিত্র দায়িত্ব থেকে এক পাও পিছু হব না। ফিরে ফিরে নির্ভীক নবাগত নির্ভীক পুলিশ অফিসার আমার কাছে বাধা দিলে তার পরিণাম কিন্তু ভালো হবে না। পরিণাম? পরিণামের কথা চিন্তা করে আমি এই চাকরিতে যোগদান করেছি। এই দারোগা, এই জিনিসটা আমার সামনে কি বলছাস বড় ভেবে দেখো। দেখলেই তো বুঝতে পারছেন আমি একজন পুলিশ অফিসার। তার সামনে দিমাগ দেখিয়ে দম্ভ করে কথা বলার সাহসটা পেলে কি করে? বিজন, মহানবী উনি উপজেলা চেয়ারম্যান। উপজেলা চেয়ারম্যান জনগণের প্রতিনিধি আচরণ তো এমন হতে পারে না। তিনি কি জনগণের ভোটে নির্বাচিত হয়েছে নাকি গায়ের জোরে ভোট কেন্দ্র দখল করে নিজের লোকজন দিয়ে নিজের ব্যালট নিজেই ছিঁড়ে ছিঁড়ে মেরে নিয়ে আমার ছেলেকে কিন্তু সেনাহীন নয়। আপনার সবকিছু এ থানায় পাওয়া দেওয়ার আগে আমি জেনে ফেলেছি। আর জেনে শুনে কে শুনেছ? কে কি বলেছে? আরে মহাশয়, এইসব বলে আমি আপনাকে অপমান করতে চাই না। কোন শয়তান? কোন শয়তান কি বলেছে আমি জানতে চাই। সংসাবের না মিস্টার মৈতোষ গাঙ্গুলি, এই থানায় এমন কোন অপরাধ নেই যে আপনি বা আপনার ছেলে চামুন্ডেরা করেনি। এই দারোগা, সাহেবদের কিন্তু একটা সীমা আছে। যতই দিমাগ দেখাবেন ততই এই মুখ দিয়ে আপনার কুকর্মের ফিস্তিগুলো একটু একটু করে বের হয়ে আসবে। দেখুন স্যার, আসিফ ছেলে মানুষ, আপনার ছেলের মতো। ওর সাথে ঝগড়া বিবাদ না বাঁধিয়ে একটা সমঝোতায় আসুন। একে শত্রু না ভেবে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিন। একটু আগে যে ট্রাম সামগ্রী নিয়ে একটি ট্রাক কালোবাজারের দিকে গেল, সেটা কি ওনার? হ্যাঁ হ্যাঁ বাবাজি, হ্যাঁ ত্রাণ বিতরণ করবার পর বেশি ছিল, তাই সেগুলো তাছাড়া পরিবহন খরচ পাবো, কিছু অর্থের প্রয়োজন ছিল।
টাকা ত্রাণ দেওয়ার সাথে সাথে তার পরিবহন খরচ সহ আনুষঙ্গিক সমস্ত খরচের ব্যবস্থা করে থাকে। এক কথায় ত্রাণ সামগ্রীর জন্য বাড়তি কোনো খরচের প্রয়োজন হয় না। বরাদ্দ দেওয়া হয় এই ত্রাণ বাবদ যে বরাদ্দ দেওয়া হয় তা বিতরণ করতে লেগে যায় উপজেলা বড় বড় অফিসারদের চাহিদা মেটাতে হয়। কিছু চাহিদা মেটাতে হয় বাবাজি। তাছাড়া আপনার নির্বাচনের কাজেও কিছু খরচ করতে হয়, তাই তো ভাই। বাবা দেখছি সব বাবাজি দেখছি সব কিছু জানে, তবে একটু বাজিয়ে দেখলো আর কি, নাকি বলো বিজন? আমার জানা মতে আমি ঘুষ খাওয়ার জন্য এই চাকরিতে আসিনি, পরীক্ষায় নকল করে পাস করিনি, চাকরি করতে আমার কোনো পয়সা লাগেনি। আমার পিতা আমাকে লেখাপড়া শেখানোর জন্য কারোর দ্বারস্থ হননি, সুতরাং কারোর পকেট থেকে আমি একটি টাকা নেব না, আমার কারোর টাকা দেওয়ার প্রশ্নই ওঠে না। তুমি না নিলে তোমার পিতা যে টাকা পয়সা খরচ করেছে, তোমাকে লেখাপড়া শিখে মানুষ করেছে, সেই টাকাগুলো তুমি তার হাতে তুলে দিলে। আমার পিতাকে হয়তো আপনি চেনেন না, তাই এই কথাগুলো বলতে পারলেন। কোটিপতি ব্যবসায়ীর একমাত্র সন্তান আমি, সোনার চামচ মুখে দিয়ে জন্ম হয়েছে আমার। লেখাপড়া শিখে চাকরি করতে এসেছি, ঘুষের টাকা নেওয়ার জন্য নয়। চাকরির টাকায় যদি আমার খরচে না করায়, পিতা তার উপার্জনের টাকা দেবেন আমাকে খরচ করার জন্য, তবু অবৈধ পথে তিনি রোজগার করতে আমাকে বলেননি। তোমার পিতা মাতা তোমাকে মানুষ করেছে, বড় বয়সে একটু আরামায়েশ করবে বলে সেই টাকার জন্য। হারামে আরাম হয় না, সে কথাটাও আমার পিতা আমাকে ভালোভাবে বুঝিয়েছেন। তোমার সঙ্গে আমি কথায় পারবো না বাবা। তুমি শিক্ষিত, জ্ঞানী, গুণী, শিক্ষিত ছেলে, সেইভাবে চলতে হবে আমাকে। তোমার কথা তোমার কথা মতো মতো সেইভাবে আমাকে চলতে হবে। তখন তুমি আমাকে শ্রদ্ধা আছে। তখন তুমি আমাকে শ্রদ্ধায় সম্মান করবে। আমাদের বিজয়বাবু অনেক টাকা আমাদের ওই বিজন বাবুর অনেক অনেক টাকার প্রয়োজন, তাকে আপনি আপনার লোভ লালসার ভাবে আটকাতে পারেন এবং তাকে দিয়ে আপনি আপনার খেয়াল খুশি মতো নাচাতে পারেন। আসিফ, তুমি কিন্তু অপমান করছো আমাকে। আপনিও সত্য কথা বললে অনেকে অপমান বোধ করে ঠিকই, এরপর যদি আমি আরো কিছু বলি অনেক খারাপ লাগবে। আপনাদের মতো কিছু অফিসার এই সমাজটাকে কলুষিত করে কলঙ্কের কালিমায় ফোন করেছে। নিজেদের স্বার্থ মেটাতে এনাদের পতিত জনপ্রতিনিধিদের খারাপ পথে চলার উৎসাহ আপনারাই জুগিয়েছেন। এই এই অফিসার, তুমি কিন্তু আমার ধৈর্যের বাঁধ ভেঙে দিচ্ছ। এই অপমানের প্রতিশোধ যদি আমি না নিতে পারি, তাহলে আমার নাম মহিতোষ গাঙ্গুলি।